আসসালামু আলাইকুম। এসএসসি 2023 মডেল টেস্ট মাস্টার ক্লাস কেমিস্ট্রি চ্যাপ্টার 11 লেকচার 5 এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি ভাই, সেটা হচ্ছে যে এই যে লেকচার প্ল্যানটা আমরা এই মাস্টার ক্লাসের এই চ্যাপ্টার 11টা যেভাবে সাজিয়েছি, সেটা হচ্ছে তুমি যদি আগে এই চ্যাপ্টারটা কখনো নাও পড়ো, ধরো যে আগে কখনো আমি এই চ্যাপ্টারটা পড়িনি, তারপরেও তুমি যাতে এই চ্যাপ্টারটার প্রত্যেকটা পার্ট যদি তুমি দেখে আসো, তাহলে ইনশাল্লাহ দেখবে তোমার হচ্ছে একটা বেসিক ক্রিয়েট হয়ে গেছে এবং সেইটা দিয়ে তুমি ইনশাল্লাহ বোর্ডের সবগুলো কোশ্চেন অ্যান্সার পারবে। আর যদি তোমার এই কোশ্চেন গুলো আগে পড়ার থাকে ভাই, তাহলে আমি বলবো এই রেকর্ডিংটা তোমাকে সাহায্য করবে আরেকটু পরীক্ষার খাতায় আরেকটু ভালো করে কিভাবে লেখা যায়, আরেকটু কি ইনফরমেশন অ্যাড করা যায়। দুইজনের জন্যই কিন্তু এই জিনিসটা খুবই উপকারী হবে, ঠিক আছে ভাইয়া? এবং আমি যে একটা কথা বলি, আমি কিন্তু বইয়ের প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা টপিক বুঝার নিয়ে তারপরে হচ্ছে সেই টপিকের যে কোশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করে অ্যান্সার করার চেষ্টা করেছি। সো আমি আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে সামির, এখন বর্তমানে বুয়েটে আছি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর আমার কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ। আমি হচ্ছে 18 ব্যাচে গ্রুপ 1-এ ছিলাম। এই হচ্ছে আমার ছোট্ট পরিচয়। তো এখন আমরা যে পার্টটা শিখবো সেটা হচ্ছে দ্য লাস্ট পার্ট, পলিমারকরণ। ভাই এই পলিমারকরণ পার্টটা খুবই ইজি, কিন্তু তোমাকে যেটা করতে হবে একটু প্র্যাকটিস করতে হবে, অল্প একটু প্র্যাকটিস। আর এই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করলে আশা করি দেখবে তোমার পলিমারকরণের প্রত্যেকটা জিনিসপত্র তোমার একদম ঝকঝক পরিষ্কার ক্লিয়ার কাট হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা প্রথমেই দেখি। এই যে প্রথম কথা, এই চ্যাপ্টার কিন্তু ভাই স্কিপ করার কোনো সুযোগ নেই, স্কিপ করার কোনো সুযোগ কিন্তু নেই, ঠিক আছে? কোনো সুযোগ নেই। কেন কোনো সুযোগ নেই আমি যদি একটু ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি, দেখো প্রতি বছর এখান থেকে, ঠিক আছে, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় চলে আসছে, তাই না? এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে এই বছর বা আগের বছর এখান থেকে প্রশ্ন আসেনি। সব বছরই সব বোর্ডে এখান থেকে প্রশ্ন আসে। যেমন যদি একটা এক্সাম্পল দেই, যে রাজশাহী বোর্ডের কথাই যদি বলি, যে গত বছর এখান থেকে দুইটা জ্ঞানমূলক, দুইটা প্রয়োগমূলক, দুইটা উচ্চতর দক্ষতামূলক, এবং তার আগের বছর এক চ্যাপ্টার থেকেই আসছে 10টা এমসিকিউ, 3টা ঘ, 3টা ক, 2টা খ, একটা গ। তার মানে আমরা বলতে পারি এক সেট সৃজনশীল তো এখান থেকে মাস্ট আসবেই আসবে, প্লাস আরেক সেট আসারও কিন্তু যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে, ঠিক আছে? মানে 2 সেট সৃজনশীল আসার সম্ভাবনা এখান থেকে প্রবল। এই জন্য আমি বলবো যে ভাই এই চ্যাপ্টারটা কিন্তু স্কিপ করার কোনো সুযোগ আমাদের নাই, ঠিক আছে? তাহলে চলো এইবার আমরা দেখি। প্রথমে আমরা আসি ভাই, পলিমার জিনিসটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। ভাইয়া প্রথমে আমি একটু কথাটা বলি, পলি কথাটার মানে হচ্ছে বহু, আর মার কথাটার মানে হচ্ছে অণু। হ্যাঁ, তাহলে বহু অণু যখন একসাথে যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করে, অনেকগুলো অণু যখন একসাথে যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করে, তাকে আমরা বলতেছি হচ্ছে পলিমার। তাকে আমরা কি বলছি? পলিমার বলছি। তার মানে একদম সিম্পল কথায় দেখো, একজন লোক রাস্তায় দাঁড়ায় আছে, আরেকজন লোক রাস্তায় দাঁড়ায় আছে, আরো একজন লোক রাস্তায় দাঁড়ায় আছে, এইভাবে হাজার হাজার লোক রাস্তায় দাঁড়ায় আছে। তারা যদি একজন আরেকজনের সাথে বলে চলো আমরা মানব বন্ধন করি, তাহলে চলো আমরা একসাথে কি হই, মানব বন্ধন করে যুক্ত হই, ঠিক আছে? একসাথে ডান হাত বাম হাত লেগে একটা লম্বা শিকল তৈরি করলো। এখন সাংবাদিকরা যখন লিখবে, তারা কিন্তু খবরে খালি তোমার কথা লিখবে না বা খালি আমার কথা লিখবে না, তারা লিখবে এই পুরা শিকলটা। আমাদের দাবি দেওয়া কি? একটাই দাবি, তাই না? আমাদের দাবি কয়টা? একটাই দাবি। সেই দাবিটার কথা লিখবে, এবং যখন ছবি তুলবে তখন সবার কিন্তু একসাথে ছবি তুলবে। এই যে সবার একসাথে ছবি আমরা তুলে ফেললাম, সেই ছবিটাকে আমরা বলবো পলিমার। তার মানে ছোট ছোট অনেকগুলো অণু একসাথে যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করলে সেই বড় অণুটাকে আমরা কি বলি বলতো ভাই? পলিমার বলি। এখন আমি তোমাকে যদি বলি যে CH2 দ্বিবন্ধন CH2, এটা হচ্ছে ইথিনের একটা অণু, ইথিনের একটি অণু, ঠিক আছে?
ইথিনের একটি অণু। এখন এর সঙ্গে যদি আমরা আরো অসংখ্য অণু যুক্ত করি, ঠিক আছে, এখানে যদি আমরা আরো অসংখ্য অণু এদেরকে যদি আমরা পাশাপাশি নেই, আরো অসংখ্য অণু এদেরকে যদি আমরা পাশাপাশি নেই, এবং আমি যদি বলি যে ভাই তুমি হচ্ছে এই দ্বিবন্ধন গুলাকে ভেঙে দিছো, দ্বিবন্ধন গুলাকে কি করছো বলতো ভাই? ভেঙে দিছো। এই দ্বিবন্ধন গুলাকে ভেঙে তুমি এদেরকে কি করেছো ভাইয়া বলতো? যুক্ত করেছো, ঠিক আছে। দ্বিবন্ধন গুলো ভেঙে আমরা কি করেছি বলতো ভাই? এদেরকে যুক্ত করেছি। তাহলে এই যে ইথিনের একটা অণু থেকে এখন যুক্ত হয়ে হাজার হাজার ইথিন অণু এখন কি হয়েছে ভাই? একসঙ্গে একটা বিশাল অণু তৈরি করছে। এই যে বিশাল একটাই অণু, বিশাল একটা অণু, এই বিশাল একটা অণুকে আমরা বলছি পলিমার। এই বিশাল একটা অণুকে বলছি কি? পলিমার, ঠিক আছে। আর তুমি এই যে দেখো ছোট ছোট যে ইথিনের অণুগুলো ছিল, ছোট ছোট যে ইথিনের অণু ছিল, এই ছোট ছোট ইথিনের অণুগুলোকে আমরা বলছি মনোমার। এগুলোকে আমরা কি বলছি ভাই বলতো? মনোমার। মার মানে কি? মার মানে হচ্ছে অণু, আর মনো কথাটার মানে হচ্ছে এক। তাহলে একটাই অণু, এই জন্য এই ইথিন গুলোকে আমরা বলছি ছোট ছোট অণু বা মনোমার। এখন তোমাদের মনে একটা ভয় আসতে পারে যে ভাই এই পাশে একটা বিশাল কি জানি দেখানো হচ্ছে, এইটা কি জিনিস ভাই একটু বলেন তো? এইটা হচ্ছে ভাইয়া আমাদের অ্যামাইনো অ্যাসিড। বায়োলজিতে পড়ে আসার কথা, তাই না? অ্যামাইনো অ্যাসিড তো কি তৈরি করে ভাইয়া বলতো? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমাদের প্রোটিন তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ভাই মনোমার। ও হচ্ছে ছোট ছোট অনেকগুলো অ্যাসিড, কিন্তু যখন একসাথে যুক্ত হয় তখন যে বিশাল একটা অণু তৈরি করে, সেই অণুটাকে আমরা বলতেছি প্রোটিন বা আমিষ, যেটাকে আমরা বলি হচ্ছে পলিমার। আমরা কি বলে ডাকি ভাই এই জিনিসটাকে? পলিমার হিসেবে ডাকছি। তাহলে আমরা সিম্পল কথায় বলবো যে আমাদের এইরকম বড় যে অণু তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি পলিমার। আর আমাদের এই যে ছোট ছোট অণু একসাথে যে যুক্ত হচ্ছে এইটাকে আমরা বলছি মনোমার, ঠিক আছে। এই ছোট ছোট অণুগুলোকে আমরা কি বলছি ভাই বলতো? মনোমার। মনো মানে এক, আর মার মানে হচ্ছে অণু। ছোট ছোট অণুগুলোকে আমরা বলছি, এক একটা অণুকে বলছি আমরা মনোমার। বিশাল যে অণুটা হচ্ছে তার নাম পলিমার। তাহলে চলো এইবার যদি আমরা আসি যে আমাদের পলিমারকরণ বিক্রিয়াটা দুই প্রকার, একটা হচ্ছে সংযোজন বা জুট পলিমারকরণ, আরেকটা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ। জুট বা সংযোজন পলিমারকরণ কি? এই যে দেখো 1 2 3 4 5 6, এই 6টা বলকে তুমি কি করছো? তাপ চাপ দিয়ে একসঙ্গে হচ্ছে এই যে এইরকম বলের একটা বিশাল শিকল তৈরি করে ফেলছো। তার মানে আমি বলতে চাচ্ছি ভাই, এই যে ভালো করে খেয়াল করে এই অ্যানিমেশনটার দিকে যদি আমরা তাকাই, এই দেখো এরা কি করতেছে ভাই বলতো? অ্যানিমেশনে খালি দেখো যুক্ত হচ্ছে, তাই না? খালি কি হচ্ছে ভাই বলতো? যুক্ত হচ্ছে, কিন্তু কেউ কিন্তু বের হচ্ছে না, তাই না? কেউ বের হচ্ছে না, খালি সবাই যুক্ত হচ্ছে কিন্তু কেউ বের হচ্ছে না। তাহলে এই যে খালি যুক্ত হচ্ছে কেউ বের হচ্ছে না, এই ঘটনাটাকে আমরা বলতেছি সংযোজন বা জুট পলিমারকরণ। যে কেউ বের হবে না, খালি যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে। এবং কিভাবে যুক্ত হবে ভাই? একই পদার্থ যুক্ত হবে, ঠিক আছে। একই পদার্থ যুক্ত হইতে হবে, ভিন্ন পদার্থ যুক্ত হইতে পারবে না। একই পদার্থ কি করতে হবে ভাই? যুক্ত করতে হবে, ভিন্ন পদার্থ যুক্ত হইতে পারবে না। মানে ইথিন যদি যুক্ত হয় তাহলে এখানে অনেকগুলো ইথিনকেই লাগবে, আর কেউ এখানে থাকতে পারবে না, এখানে আর কেউ থাকতে পারবে না, ঠিক আছে। এবং এখানে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এই যে দেখো ইথিনের অণুগুলা একসঙ্গে কি হচ্ছে? যুক্ত হচ্ছে, হয়ে কি করছে? এই যে পরস্পর একটা বিশাল শিকল তৈরি করতেছে, ঠিক আছে। তাহলে যখন আমরা দেখবো একই পদার্থেও অনেকগুলো একসাথে যুক্ত হচ্ছে, এন্ড আমরা বলতেছি যে কেউ বের হয়ে যাচ্ছে না, সেটাকে আমরা বলতেছি সংযোজন বা জুট পলিমারকরণ। এর উল্টা ঘটনাটা ঘটে কি? ঘনীভবন পলিমারকরণ। ঘনীভবন পলিমারকরণে কি হচ্ছে ভাইয়া? যদি অ্যানিমেশনটা খেয়াল করে একটু ভালো করে যদি আমরা অ্যানিমেশনটা দেখি, এই যে দেখো যুক্ত হওয়ার সময় একজন চলে যাচ্ছে, তার মানে কার্বন ডাই অক্সাইড অথবা পানি,
অথবা অ্যামোনিয়া, এই যে ছোট ছোট অণু, ঠিক আছে, এই ছোট ছোট অণুগুলো কি হবে বলতো, বের হয়ে চলে যাবে। ছোট ছোট অণুগুলো বের হয়ে বের হয়ে চলে যাবে। ছোট ছোট অণুগুলো কি হবে, বের হয়ে চলে যাবে। এবং এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে একাধিক পদার্থের অণু যোগ হবে, একাধিক পদার্থের অণু যুক্ত হবে, ঠিক আছে। ঘনীভবন পলিমারকরণে একাধিক পদার্থের অণু কি হবে, যুক্ত হবে। এবং যুক্ত হওয়ার সময় কি হবে, কার্বন ডাই অক্সাইড, পানি, অ্যামোনিয়া, এই ছোট অণুগুলো বের হয়ে যাবে। ছোট অণুগুলো কি করবে, ছোট অণুগুলো বের হয়ে যাবে। এই পলিমারকরণকে আমরা বলছি হচ্ছে ঘনীভবন পলিমারকরণ। তাহলে আমরা যদি একটু সংজ্ঞা দেখি যে ভাই মনোমার কাকে বলে, তাহলে মনোমার হচ্ছে পলিমার তৈরির পলিমার তৈরির সময় পলিমার তৈরির সময় একই পদার্থের অথবা ভিন্ন পদার্থের যে ক্ষুদ্র ক্ষুদ্র ভিন্ন পদার্থের যে ক্ষুদ্র 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 অণুগুলো একত্রে যুক্ত হয়ে বড় অণু তৈরি করছে, একত্রে যুক্ত হয়ে যে বড় অণু তৈরি করছে, তাদেরকে আমরা কি বলছি বলতো, তাদের মনোমার বলছি। তাদের কি বলছি ভাই বলতো, তাদের মনোমার বলছি। যে পলিমার তৈরির সময়, পলিমার কেন কি, বড় অণু তৈরির সময় যে ছোট ছোট পদার্থগুলো একসঙ্গে যুক্ত হচ্ছে, অণুগুলো একত্রে যুক্ত হচ্ছে, এবং যারাই বড় অণুটা তৈরি করছে তাদেরকে আমরা মনোমার বলছি। ফর এক্সাম্পল, সব থেকে সোজা উদাহরণ, এই যে ইথিনের যে উদাহরণটা বারবার দিচ্ছি, এটা দিচ্ছি কেন, এটা বোঝাটা সব থেকে সহজ এই কারণে যে আমার হাতের কাছে যদি অসংখ্য ইথিন অণু থাকে, তাহলে এই যে দেখো ইথিন অণুগুলোই কি করছে, একসময় কি করছে, এগুলোই একসময় পরস্পরের সাথে যুক্ত হয়ে এই যে একটা বিশাল অণু তৈরি করতেছে, তাই না? একটা কি করছে ভাই বলতো, বিশাল অণু তৈরি করছে। এই বিশাল অণুটাকে আমরা নাম দিচ্ছি কি, এই বিশাল অণুটাকে আমরা নাম দিচ্ছি পলিমার। এই বিশাল অণুটাকে নাম কি দিচ্ছি, পলিমার। এই বড় অণুটার নাম হচ্ছে পলিমার। এবং ভাইয়া পলিমার কিন্তু আসলে একটাই অণু যার ভিতরে কিন্তু এন সংখ্যক পরমাণু আছে, যার ভিতরে কি বলতো, এন সংখ্যক পরমাণু আছে, ঠিক আছে, এন সংখ্যক পরমাণু আছে। এখন কথা হচ্ছে এনটা কি, ভাই তুমি 500টা ইথিন নিতে পারো, 1000টা ইথিন নিতে পারো, 10,000 ইথিন নিতে পারো, তোমার ইচ্ছা। তাহলে এই যে ইথিন গুলো যখন পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, একটা বিশাল অণু তৈরি করছে, যেটার নাম কি, পলিমার। তাহলে এই যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অণু, এদেরকে আমরা কি বলছি বলতো, মনোমার বলছি। এই যে যারা যুক্ত হয়ে বড় তৈরি করতেছে, তাদের প্রত্যেককে আমরা বলতেছি হচ্ছে মনোমার। এদের প্রত্যেককে আমরা কি বলে থাকি বলতো ভাই, মনোমার, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি ইথিন হচ্ছে মনোমার। আর এই যে আমাদের বিশাল একটা অণু তৈরি করলো, এর নাম হচ্ছে পলিথিন। এই পলিথিনকে আমরা বলছি পলিমার। পলিথিনকে আমরা কি বলছি ভাইয়া, পলিমার। আচ্ছা, এইবার আসি, তাহলে একটা সুন্দর প্রশ্ন ভাই, তাহলে ডাইমার কাকে বলে, পলিমার না কিন্তু। ডাই কথাটার মানে হচ্ছে দুই, ডাই কথাটার মানে হচ্ছে দুই, মার কথাটার মানে হচ্ছে অণু। তাহলে তুমি যদি কখনো দেখো যে দুইটা অণু দুইটা অণু পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে যুক্ত হয়ে যে নতুন অণু তৈরি করে, যে নতুন অণু তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে ডাইমার। তার নাম কি, ডাইমার। তাকে ডাইমার বলে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ তোমাকে আমি বললাম এই যে ইথিনের একটা অণু আরেকটা ইথিনের অণু, মাত্র কয়টা, মাত্র দুইটা, তাহলে ও একটা মনোমার, ও কি ভাই বলতো, একটা মনোমার। তাহলে দুইটা মনোমার যখন যুক্ত হচ্ছে,
হয়ে যখন আমাদের এই যে পদার্থটা যেটা তৈরি করছে, ঠিক আছে, এই যে পদার্থটা যেটা তৈরি করছে, যে আমি যদি এই থার্ড ব্র্যাকেট সিস্টেমটা না দিই, যেহেতু এখানে মাত্র দুইজনই যুক্ত হচ্ছে, সো আমরা বলতে পারি যে এখানে আমাদের দুইজন যুক্ত হয়ে এইরকম একটা জিনিস তৈরি করছে। তাহলে এই জিনিসটাকে আমরা তখন কি বলতে পারি ভাই বলতো? এই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে ডাইমার, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলতে পারি ডাইমার। এখানে আসলে থার্ড ব্র্যাকেট দেওয়ার আমার মনে হয় না প্রয়োজন আছে, কারণ আমরা দেখতেছি যে মাত্র দুইজন যুক্ত হচ্ছে, এবং আর কারো যুক্ত হওয়ার এই জায়গায় আমরা যদি প্রবাবিলিটি বা সম্ভাবনা না দেখি, সো থার্ড ব্র্যাকেটটা অ্যাভয়েড করা যায়, সমস্যা নেই। তো মেইন কথা হচ্ছে যখন শুধুমাত্র দুইটা অণু পরস্পরের সাথে যুক্ত হবে, যেমন এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে না, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু বাস্তবে কিভাবে থাকে জানো? Al2Cl6 এইভাবে থাকে। তার মানে ও কি তৈরি করে? ও ডাইমার তৈরি করে। ও কিন্তু মনোমার আকারে থাকে না, ও হচ্ছে কি তৈরি করে বলতো? ডাইমার তৈরি করে। এই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা ডাইমার। এইবার যদি আসি ভাইয়া, জুট পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে? ওই যে বললাম যে ভাই একই বিক্রিয়কের অণু যুক্ত হবে, তাই তো, একই বিক্রিয়কের অসংখ্য অণু, অসংখ্য অণু যুক্ত হয়ে, একই বিক্রিয়কের অসংখ্য অণু যুক্ত হয়ে যদি বৃহৎ পলিমার তৈরি করে, বৃহৎ অণু, বৃহৎ একটি অণু, যদি বৃহৎ একটি অণু তৈরি করে, একই বিক্রিয়কের অসংখ্য অণু যুক্ত হয়ে যদি একটা বৃহৎ অণু তৈরি করে, ঠিক আছে, একই বিক্রিয়কের অসংখ্য অণু যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করছে, তাহলে যদি আমরা দেখি যে যদি এক বৃহৎ একটা অণু তৈরি করে, তবে সেই বিক্রিয়াকে আমরা বলছি কি? সেই বিক্রিয়াকে আমরা বলছি জুট পলিমারকরণ। তবে সেই বিক্রিয়াকে জুট পলিমারকরণ বা সংযোজন পলিমারকরণ বলে। সংযোজক, সংযোজন পলিমারকরণ বা জুট পলিমারকরণ বলে, ঠিক আছে। মোট কথা হচ্ছে এখান থেকে কেউ বের হবে না, জুট পলিমার থেকে কেউ কি হবে না বলতো? এখান থেকে কেউ বের হবে না, ঠিক আছে, কেউ বের হবে না, সবাই খালি কি হবে? যুক্তই হবে, যুক্তই হবে। আবার যদি একটা এক্সাম্পল দেই, ওই যে আগের এক্সাম্পলটা, সব থেকে সহজ এক্সাম্পলটা, যে ভাই এরা যখন আছে তখন খালি যুক্ত হচ্ছে তো হচ্ছে, কেউ বের হয় না, তাই না? এরা যখন আসে তখন যোগ হচ্ছে তো হচ্ছেই, কেউ কিন্তু বের হচ্ছে না। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলতেছি জুট পলিমারকরণ, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা কি বলছি ভাই বলতো? জুট পলিমার করণ, ঠিক আছে। যে এরা হাজার হাজার জিনিসপত্র একসাথে কি হচ্ছে বলতো ভাই? যোগ হচ্ছে, কিন্তু কেউ কোনো কি হচ্ছে না, বের হয়ে যাচ্ছে না। আচ্ছা, এইবার যদি তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক শিখাই, ঠিক আছে, শর্ট ট্রিকটা বলতে কি, যে এই যে দেখো ভাই, যে কোনো জুট পলিমারকরণে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে কোনো জুট পলিমারকরণে আমরা যেটা দেখতে পাই, বা আমাদের বইয়ে যে কয়টা জুট পলিমারকরণ আছে, তারা না একটা সুন্দর প্যাটার্ন মেনে চলে। যেমন আমি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি, যে সাপোজ ভাইয়া ধরো এই যে হাইড্রোজেন, 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 এখানে আমি একটা এইচ লিখছি, ঠিক আছে। তাহলে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ইথিন। আমি বললাম যে এন সংখ্যক, এন মানে কি? এন সংখ্যক ইথিন অণু, এন সংখ্যক ইথিন অণু, অথবা এটাকে আমরা বলতে পারি এন সংখ্যক মনোমার, অথবা এটাকে আমরা বলতে পারি এন সংখ্যক মনোমার। এই এন সংখ্যক মনোমার যদি ভাই ধরো তুমি কি করেছো, তুমি তাপ দিছো, প্লাস আর কি করেছো? চাপ দিছো, আর কি দিছো? প্রভাবক দিছো। তাহলে কি হবে ভাই? তাহলে যেটা হবে, সবার কি হবে বলতো ভাই? এই যে দ্বিবন্ধনটা আছে না, এই দ্বিবন্ধনের একটা পাই বন্ধন ভেঙে যাবে, কিন্তু সিগমা বন্ধনটা কিন্তু থাকবে। পাই বন্ধনটা ভেঙে যাবে, কিন্তু একক বন্ধন বা সিগমা বন্ধনটা থেকে যাবে। এবং ওরা কি করবে? ওরা হচ্ছে এই যে এই রকম অসংখ্য অণু, ঠিক আছে, অসংখ্য অণু, সবারই কি হয়েছে বলতো ভাই? একটা করে হাত ভেঙে গেছে, সবারই কি হয়েছে? একটা করে হাত
ভেঙে গেছে। এই সবারই যখন হাত ভাঙছে, এই ভাঙা হাতগুলো কি করবে ভাই বলতো? এখন এই ভাঙা হাতগুলো ওরা পরস্পরের সাথে যুক্ত করবে, এই যে পরস্পরের সাথে যুক্ত করবে, করে কি করছে, একটা বিশাল অণু তৈরি করছে। এখন কতগুলা যুক্ত হচ্ছে আমি তো শিওর না, এই কারণে আমি কি করি, একটা থার্ড ব্র্যাকেট দিই। দিয়ে আমি যেটা করি সেটা হচ্ছে, আমি এইভাবে জিনিসটাকে দেখানোর চেষ্টা করি যে এরা কি করছে ভাই বলতো, এই থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে দেখানোর মানেটা হচ্ছে যেটা একই জিনিস বারবার যুক্ত হয়ে একটা বিশাল জিনিস তৈরি করছে, একই জিনিস বারবার যুক্ত হয়ে একটা বিশাল জিনিস তৈরি করছে। ভাই কতগুলো যুক্ত হয়েছে, এই যে আমাদের এন সংখ্যক অণু, এই সবাই হচ্ছে এখন এন সংখ্যক পরমাণু হিসেবে কাজ করছে। কি হিসেবে কাজ করছে বলতো ভাই? এন সংখ্যক পরমাণু হিসেবে কাজ করছে, ঠিক আছে? আগে যারা অণু ছিল তারা এখন সবাই কি হয়ে গেছে, পরমাণু হয়ে গেছে, হয়ে তারা একটা বড় অণু তৈরি করতেছে, একটা বড় অণু তারা তৈরি করছে, একটা বৃহৎ অণু তারা তৈরি করছে। এই বৃহৎ অণুটাকে আমরা বলছি পলিমার। বৃহৎ অণুটাকে আমরা কি বলছি, পলিমার বলছি। আমার দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে, এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটার জায়গায় তুমি যদি একটা জেড বসাই দাও ভাই, ঠিক আছে, তাহলে তুমি একটু পরে একটা মজা দেখতে পারবে। কিরকম মজা দেখতে পারবে? এই মজাটাই হচ্ছে যে আমরা পরের পেজে ব্যাখ্যা করছি, ঠিক আছে? যেমন এতক্ষণ ধরে আমরা বারবার যে উদাহরণটা দিচ্ছিলাম সেটা কি, ইথিনের পলিমারকরণ, তাই তো? ইথিন আর ইথিলিন সেম জিনিস ভাই, ইথিন আর ইথিলিন সেম জিনিস, কোনো পার্থক্য নেই। ইথিলিন আর ইথিন সেম জিনিস, এবং এদের সংকেত হচ্ছে C2H4, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। আর অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন অ্যাসিটিলিন যেটা হচ্ছে C2H2, আর হচ্ছে ইথাইন, এরা হচ্ছে সেম জিনিস। অ্যাসিটিলিন আর ইথাইন কি জিনিস ভাই? একদম সেম টু সেম জিনিস। তাহলে ভাই একটু আগেই দেখলাম যে এন সংখ্যক ইথিন অণুকে যদি আমরা নেই, ঠিক আছে, এই ইথিন অণুটাকে একটু সুন্দর করে লিখি, একটু সুন্দর করে লিখি, একটু যদি গাঠনিক সংকেত দিয়ে লিখি, MCH2 দ্বিবন্ধন CH2, তাহলে একে কি কি দিতে হবে ভাই? একে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমার সামান্য অক্সিজেন কিন্তু দিতে হবে, ঠিক আছে, সামান্য অক্সিজেন কিন্তু দিতে হবে। আর কি করতে হবে বলতো ভাই? আর যেটা করতে হবে সেটা হচ্ছে, এই বন্ধনটা যে আমি ভাঙবো, এই বন্ধনটা ভাঙার জন্য কি তাপ বা শক্তি বা কিছু লাগবে না? অবশ্যই লাগবে। এই জন্য আমার 1000 বায়ুমণ্ডল চাপ, 1000 বায়ুমণ্ডল চাপ দিতে হবে। এবং আর কি করতে হবে? আর যেটা করতে হবে, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। কত তাপমাত্রা? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। তাহলে আমরা দেখতে পাই এই যে অসংখ্য CH2 পরস্পরের সাথে যুক্ত হয়ে এরা হচ্ছে কি তৈরি করতেছে বলতো? একটা পলিমার তৈরি করছে, যার নাম হচ্ছে কি, পলিথিন। যার নাম হচ্ছে কি, পলিথিন। আর এর নাম কি ছিল ভাই বলতো? ইথিন। তো আমি যে সারপ্রাইজটা দেখানোর কথা বলছি ভাই, সেটা হচ্ছে তুমি এই হাইড্রোজেনটাকে এইভাবে লিখো না, তুমি একটু কষ্ট করে এই যে আমি এখন যেভাবে লিখছি এইভাবে তুমি লেখো। এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হচ্ছে জেড আর হাইড্রোজেন, হ্যাঁ, এখানে হচ্ছে কিভাবে বলো তো, জেড আর হাইড্রোজেন, তুমি এইভাবে লেখো। এই যে জেড এর জায়গায়, ঠিক আছে, জেড এর জায়গায় তুমি যখন হাইড্রোজেন বসাচ্ছ, তখন তুমি ইথিন আর পলিথিন পাচ্ছ। কিন্তু ভাই দেখো, সেম জিনিস জেড এর জায়গাটা, এই যে একটু আগে যে জেডটা দেখতে পাচ্ছিলাম না, এই জেড এর জায়গায় আমরা চাইলে কি বসাইতে পারি, হাইড্রোজেন বসাইতে পারি, অথবা আমরা চাইলে CH3 বসাইতে পারি, ঠিক আছে? আমরা চাইলে কি বসাইতে পারি ভাই বলতো? আমরা চাইলে CH3 বসাইতে পারি, অথবা আমরা চাইলে আরো কিন্তু বিভিন্ন জিনিসপত্র এই জায়গায় বসাইতে পারি। সেটা হচ্ছে কি, ক্লোরিন বসাইতে পারি। আমরা চাইলে কি বসাইতে পারি, ক্লোরিনও কিন্তু এই জায়গায় বসাইতে পারি, ঠিক আছে? এবং তুমি বড় ক্লাসে উঠলে দেখবে এখানে চাইলে আমরা একটা বেনজিন চক্র বসাই দিতে পারি, ঠিক আছে, যেটা আমাদের এইচএসসি তে আছে। এসএসসি তে আমাদের কোন পর্যন্ত, এসএসসি তে আমাদের এই তিনটা আছে, আর এইচএসসি তে দেখবে যে বেনজিন চক্র ওখানে কি করছে, বসাই দিছে। তো প্রশ্ন হচ্ছে ভাই, জেড এর জায়গায় যদি আমি এখন CH3 লিখি, তাহলে মজাটা কি হচ্ছে? এই যে দেখো, আমি যখন CH3টাকে লিখবো, তুমি বলতে পারো ভাই এখানে হাইড্রোজেনের জায়গায় খালি CH3 আসছে, কই আর তো কোনো পরিবর্তন দেখতে পারতেছি না। ওস্তাদ তুমি যে যৌগটাকে লিখছো ওইটা দেখতে কিন্তু অনেকটা এই টাইপের,
ওইটা দেখতে কি টাইপের, অনেকটা এই টাইপের। দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখছি জানো, এই জিনিসটাকে আমরা লিখছি হচ্ছে এইভাবে, ঠিক আছে। তার মানে আমাদের এখন কি হয়ে গেছে, জেড এর জায়গায় CH3 বসানোর কারণে ইথিনটা এখন হয়ে গেছে প্রোপিন। ইথিনটা এখন কি হয়ে গেছে, প্রোপিন হয়ে গেছে। এখন যদি তুমি কি করো ভাই, 140 ATM বায়ু চাপ যদি দাও এবং 120 ডিগ্রি সেলসিয়াস যদি তুমি দাও, এবং হচ্ছে আমাদের TiCl4 টাইটানিয়াম ক্লোরাইড, TiCl4 কি ভাই, টাইটানিয়াম, টাইটানিয়াম, টাইটানিয়াম ক্লোরাইড, এইটাকে তুমি যদি দাও, তাহলে কি হবে ভাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে আমাদের দ্বিবন্ধনটা আছে না, এই দ্বিবন্ধনটা এখানেও ভেঙে যাবে। এবং কি হবে, এবং যেটা হবে সেটা হচ্ছে কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন CH3, হাইড্রোজেন, এরা অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করবে, একটা বড় অণু তৈরি করবে, যাকে আমরা বলতেছি পলিপ্রোপিন বা পলিপ্রোপিলিন। একই কথা, পলিপ্রোপিন যে কথা, পলিপ্রোপিলিন সেম কথা, ঠিক আছে। এখানে আসলে হচ্ছে এটা কি, এই যে দেখো কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন CH3, হাইড্রোজেন, ও কি করছে আরেকজনের সাথে কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন CH3, হাইড্রোজেন, একই পদার্থের সঙ্গে ওরা কি করছে ভাই, বারবার যুক্ত হচ্ছে, বারবার কি হচ্ছে, যুক্ত হচ্ছে তো হচ্ছে, যুক্ত হচ্ছে তো হচ্ছে, ঠিক আছে। একই পদার্থের সঙ্গে ওরা বারবার যুক্ত হয়ে একটা বিশাল হাত তৈরি করতেছে, বিশাল কি করছে, হাত তৈরি করে একটা বড় অণু বানাচ্ছে, যার নামই হচ্ছে কি, পলিপ্রোপিন। এখন কথা হচ্ছে ভাই, এই যে ইথিন আর পলিথিন, ইথিনের ব্যবহারটা কি, এটা তো আমরা সবাই জানি যে ইথিন দিয়ে আমরা কি বানাই বলতো ভাই, পলিথিন বানাই, তাই না। ইথিন দিয়ে কি বানাই, পলিথিন বানাই। এই পলিথিন আবার কিসে বানানো যায়, পলিথিন হচ্ছে আবার তোমার হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন ব্যাগ, তাই না, প্লাস্টিকের ব্যাগ, তারপরে হচ্ছে কি শীট প্রভৃতি জিনিসপত্র এটা দিয়ে কি করা যায়, বানানো যায়। আর আমাদের এই পলিপ্রোপিন দিয়ে কি কি বানানো যায় ভাই, পলিপ্রোপিনের ব্যবহারটা হচ্ছে, এটা দিয়ে তুমি চাইলে দেখছো তো কি সুন্দর বোতল বানাইতে পারতিছো, ঠিক আছে। কিসের বোতল, প্লাস্টিকের বোতল। বাজারে যে প্লাস্টিকের বোতলগুলো দেখো না, ওগুলো সব পলিপ্রোপিলিন দিয়ে বানানো। তারপরে তুমি চাইলে প্লাস্টিকের দেখবা এগুলো রশি পাওয়া যায়, ঠিক আছে, ওই যে মিষ্টির দোকানে দেয়, ঠিক আছে, রসগোল্লা বানানোর সময় যে রশিটা দিয়ে বাঁধে না, ওইটাও দেখবা প্লাস্টিকের রশি, ওইটা হচ্ছে কি এই পলিপ্রোপিলিন দিয়ে প্রস্তুত করা হচ্ছে। আচ্ছা, এইবার যদি আমরা একটু আসি, এই যে আমাদের RFL PVC পাইপ, তাই না, প্রায় সময় আমরা অ্যাডভার্টাইজ দেখি পিভিসি পাইপ। সেই পিভিসি জিনিসটা কি, সেটাই হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করতেছি। ভাইয়া, তোমার যদি ইথিন থাকে, ঠিক আছে, এই ইথিনের সাথে তুমি যদি HCl এর বিক্রিয়া দাও, তাহলে তুমি কি পাবে জানো, এই যে একটা হাইড্রোজেন না, একটা হাইড্রোজেন ওদের একটা বন্ধনকে ভেঙে ফেলবে। এই যে আমাদের ইথাইন, এই ইথাইনের কি করবে ভাই বলতো, হাইড্রোজেনটা একটা বন্ধন ভেঙে এখানে চলে আসবে, এবং এই যে ক্লোরিনটা সেটা আরেকটা বন্ধন ভেঙে এই জায়গাটায় চলে আসবে। অর্থাৎ আমাদের CH2 দ্বিবন্ধন CHCl এইরকম একটা যৌগ তৈরি করবে। একে আমরা বলি ভিনাইল ক্লোরাইড। এটাকে আমরা কি বলি, ভিনাইল ক্লোরাইড, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি VC, ঠিক আছে। VC, ভার্সিটির যে প্রিন্সিপাল তাকেও বলি ভিসিল, ভিনাইল ক্লোরাইডকেও আমরা কি বলছি ভাই বলতো, VC বলছি। এই যে ভিনাইল ক্লোরাইড তৈরি হয়েছে, এখন তুমি যদি N সংখ্যক ভিনাইল ক্লোরাইডকে নাও এবং কি করো ভাই, এবং তুমি যদি হাই টেম্পারেচার, অনেক উচ্চ তাপমাত্রা, হাই টেম্পারেচার এন্ড হচ্ছে কি হাই প্রেসার, হাই প্রেসার, এবং আরেকটা জিনিস যেটা পরীক্ষার খাতায় কেউই লিখবে না বা অনেকেই লেখে না, সেটা হচ্ছে R2O2। ভাই R2O2 কি, ROOR, এটাকে আমরা বলি জৈব পারক্সাইড। এটাকে আমরা কি বলি ভাই বলতো, জৈব পার অক্সাইড।
ঠিক আছে, যেমন হচ্ছে এই যে CH3OO CH3 এটা একটা হইতে পারে, অথবা C2H5OO C2H5 এটা হইতে পারে, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নেই। তাহলে এই যে R2O2 এ কিন্তু ভাই এই জায়গায় প্রভাবক, ঠিক আছে, R2O2টা হচ্ছে প্রভাবক। এখানেও কি হবে, একই কাহিনী, এই যে দ্বিবন্ধনটা আছে না, এটা ভেঙে যাবে। তাহলে দ্বিবন্ধনটা ভেঙে কি হয়ে যাচ্ছে ভাই, এরা অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা পলিমার তৈরি করতেছে বা বড় অণু তৈরি করতেছে। তুমি কি একটা মজার ব্যাপার খেয়াল করছো ভাই, জেড এর কাহিনীটা কি বুঝতে পারছো? দেখো তো, এই যৌগটাকে চাইলে আমরা কি এইভাবে লিখতে পারি না? এইভাবে লিখতে পারি না? তাহলে সেইটা থেকে কি আমি বলতে পারি যে এই যৌগটা হচ্ছে আমাদের জাস্ট খালি জেড এর জায়গায় একটা ক্লোরিন বসাই দিছি? দেখো একটু ভালো করে খেয়াল করো, এই যে দেখো এখানে আমরা কি করছিলাম, এখানে আমরা জেড এর জায়গায় যদি ক্লোরিন বসাই তাহলেই কিন্তু আমরা ওই মনোমারটা পেয়ে যাচ্ছি। আর এই জায়গায় যদি জেড এর জায়গায় ক্লোরিন বসাই তাহলে আমরা পাচ্ছি ভিনাইল ক্লোরাইডকে। আবার যদি ক্লোরিনের জায়গায় হাইড্রোজেন বসাই তাহলে আমি পাচ্ছি কাকে, ইথিনকে। আবার যদি হাইড্রোজেনের জায়গায় CH3 বসাই আমি পাচ্ছি কি, প্রোপিনকে। সো একই বিক্রিয়া, দেখছো কি ভালো করে, তুমি যদি এইটা মনে রাখো আর জেড এ কি বসাইতে হবে এইটা যদি তুমি মনে রাখো, তুমি আসলে ডিরেক্ট এই একটা বিক্রিয়া দিয়েই সবকিছু কিন্তু করতে পারতিছো। এবং তাই কিন্তু আমরা দেখছি যে আমরা একবার কি করছি, একবার হচ্ছে জেড এর জায়গায় হাইড্রোজেনকে বসাচ্ছি, এই যে জেড এর জায়গায় কি বসাচ্ছি, হাইড্রোজেন বসাচ্ছি। একবার এই জেড এর জায়গায় কি CH3টা বসাচ্ছি, আরেকবার কি বসাইলাম, জেড এর জায়গায় একটা ক্লোরিনকে বসাই দিলাম। তাহলেই কিন্তু আমরা এই যে, এখন দেখো এখন কি হচ্ছে যে ভাই, আগে তো নাম ছিল ভিনাইল ক্লোরাইড, এখন দেখো নামের শুরু থেকে একটা পলি কথাটা আসবে, এই পলি থেকে আসছে পি। পলি থেকে আসছে কি বলতো, পি। তাহলে যৌগটার নাম কি, পলিভিনাইল ক্লোরাইড, RFL, PVC বা ইপ। তাহলে একটা ব্যবহার তো সবার অলরেডি মুখস্থ হয়ে গেছে, তাই না, যে ভাই পানির পাইপ বানাইতে এইটা ব্যবহার করা হয়, তাই তো, পানির পাইপ ব্যবহার করতে এই জিনিসটা কি ব্যবহার করা হয়। এছাড়াও তোমার হচ্ছে কারেন্ট লাইনের সময় দেখবা PVC পাইপ ব্যবহার করা হয়, ঠিক আছে, কারেন্ট লাইন যখন দেয় না তখনও দেখবে এটা ব্যবহার করা হয়। কারণটা কি, কারণ এ হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। এ কি ধরনের পদার্থ, বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। এই কারণে আমরা কি করি, কারেন্টের লাইন তৈরিতে বা কারেন্টের লাইন যখন দেই তখনও হচ্ছে এই PVC পাইপ আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে, PVC পাইপ কি ব্যবহার করে থাকি। তাহলে আমাদেরকে বলছে যে ভাই PVC এক ধরনের জুট পলিমার, ব্যাখ্যা করো। তাহলে আমরা বলতেছিলাম যে যে পলিমার করণে, ঠিক আছে, যে পলিমার করণে, যে পলিমার করণ বিক্রিয়ায়, যে পলিমার করণ বিক্রিয়ায় কি হবে ভাই বলতো, মনোমার অণুগুলো, মনোমার অণুগুলো, যে পলিমার বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হবে, সরাসরি একে অপরের সাথে, একে অপরের সাথে যুক্ত হয়ে লম্বা বা দীর্ঘ শিকল বিশিষ্ট, ঠিক আছে, লম্বা বা দীর্ঘ শিকল বিশিষ্ট অণু গঠন করে, তাই না। শিকল বিশিষ্ট কি করে, শিকল বিশিষ্ট বৃহৎ অণু বা হচ্ছে যেটাকে আমরা কি বলতেছি, পলিমার বলতেছি, বৃহৎ অণু বা পলিমার হচ্ছে কি করে ভাই বলতো, গঠন করে। তাকে আমরা কি বলতেছি, সেই বিক্রিয়াকে আমরা বলতেছি কি ভাই বলতো, জুট পলিমারকরণ বিক্রিয়া। সেই বিক্রিয়াকে জুট পলিমারকরণ বিক্রিয়া বলছি, জুট পলিমারকরণ বিক্রিয়া বলছি, ঠিক আছে, জুট পলিমারকরণ বিক্রিয়া বলছি। আর আমরা একটু ভালো করে খেয়াল করো তো, এখানে তাহলে আমরা বলতে পারতেছি যে মনোমার গুলো যুক্ত হবে, মনোমার গুলো কি হবে, মনোমার গুলো যুক্ত হয়ে, মনোমার গুলো যুক্ত হয়ে কি তৈরি করবে ভাই, বৃহৎ পলিমার তৈরি করবে, বৃহৎ পলিমার তৈরি করবে, বৃহৎ পলিমার তৈরি করবে, ঠিক আছে। মনোমার গুলো যুক্ত হয়ে কি করবে ভাই বলতো, বৃহৎ পলিমার হচ্ছে আমাদের কি করছে,
তৈরি করছে। তাহলে এখন তুমি একটু চিন্তা করে দেখো, তাহলে পিভিসির ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছিল? এই যে CH2 দ্বিবন্ধন CH, এখানে একটা Cl, একে আমরা বলতেছি কি ভিনাইল ক্লোরাইড বা VC, তাই তো? এইটার কি এন সংখ্যক যুক্ত হয়ে কি করছে? এন সংখ্যক যুক্ত হয়ে আমাদের হচ্ছে কি তৈরি করছে? একটা বিশাল কি তৈরি করতেছে? বিশাল আকৃতির একটাই অণু, একটাই অণু, কিন্তু আকৃতি কি বিশাল, তাই না? একটাই অণু কিন্তু আকৃতি কি বিশাল। এইটাকে আমরা কি বলছি? একটাই অণু আকৃতি বিশাল, এইটাকে আমরা বলছি কি পলিমার অণু, তাই না? পলিমার অণু, বা এইটাকে আমরা কিন্তু সুন্দর একটা নাম দিয়েছি কি বলতো? পিভিসি, তাই না? এটাকে আমরা একটা সুন্দর নাম দিয়েছি, সেটা কি PVC, পলি ভিনাইল ক্লোরাইড। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, আমাদের এই যে CH2CHCl, আমি ধরলাম আমার দ্বিবন্ধনটা ভেঙে গেছে, ঠিক আছে? আবার ধরো CH2CHCl, ঠিক আছে, দ্বিবন্ধনটা ভেঙে গেছে। CH2CHCl, ঠিক আছে, আমার কি হয়েছে? দ্বিবন্ধনটা ভেঙে গেছে। এখন তুমি চিন্তা করে দেখো তো, যে আমাদের এই যে দেখো, ভালো করে যুক্ত হও, দেখো এরা ভালো করে একসাথে কি হচ্ছে ভাই বলো তো? যুক্ত হচ্ছে, তাই না? যুক্ত হয়ে কি করতেছে? একটা বৃহৎ শিকল তৈরি করছে। একটা বৃহৎ শিকল কি করছে? তৈরি করছে, তাই তো? একটা বৃহৎ শিকল তৈরি করছে। তাহলে তুমি আমাকে একটু ভালো করে একটু বলো, যে এখানে কি কেউ বের হয়ে যাচ্ছে? না ভাই, কেউ বের হচ্ছে না, তাই তো? কেউ বের হচ্ছে না, বরং যেটা হচ্ছে, আমাদের ছোট ছোট অণুগুলো কি হচ্ছে? পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করছে। দ্যাটস ওয়াই এটা কি ধরনের পলিমার? এটা হচ্ছে আমাদের জুট পলিমার। এটা কি ধরনের পলিমার? জুট পলিমার। এইটা লিখলে ইনশাল্লাহ আশা করা যায় যে আমরা দুয়ে দুই পেয়ে যাব। আচ্ছা, এইবার যদি একটু আসি, যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বা বইয়ে সব থেকে জটিল যেটা লাগে, সেটা হচ্ছে ভাই নাইলন 6:6 উৎপাদন। এটা হচ্ছে ঘনীভবন পলিমার। তাহলে ঘনীভবন পলিমারের শর্ত কি ছিল? কার্বন ডাই অক্সাইড অথবা পানি অথবা কি আমাদের বলতো অ্যামোনিয়া, এরা কি হবে? বের হয়ে চলে যাবে, তাই তো? বের হয়ে যাবে, এই কথাটা একটু মাথায় রাখো। তাহলে ভাই আমাদের বইয়ে কিন্তু নামটা একটু ভুল দেওয়া আছে, ঠিক আছে? আমি একটু নামটা কারেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? তোমার CH2, বাইরে 4, COOH, HCC। তাহলে দেখো তো ভাইয়া, এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি বলতো? COOH। তাহলে COOH থাকলে আমরা কি বলতে পারি? সেটা কি একটা অ্যাসিড না ভাই? অ্যাসিড কিনা? এর নাম হচ্ছে ভাই অ্যাডিপিক অ্যাসিড। এর নাম কি ভাই বলতো? অ্যাডিপিক অ্যাসিড। এই অ্যাডিপিক অ্যাসিডের সঙ্গে আমরা যেটা যোগ করছি সেটা হচ্ছে হেক্সা, ঠিক আছে? হেক্সা, তারপরে হচ্ছে মিথিলিন, হেক্সা মিথিলিন, তারপরে হচ্ছে ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন, ঠিক আছে? হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন। ভাইয়া তিনটা তিন কালার দিয়ে লিখলেন কেন? এইবার বুঝাচ্ছি ভাইয়া। মিথিলিন মানে হচ্ছে CH2, CH2 কে আমরা কি বলি? মিথিলিন বলি, ঠিক আছে? CH2 কে আমরা বলি হচ্ছে মিথিলিন। এইবার তুমি বলো তো ভাই, মিথিলিন আছে কয়টা? দেখো নামের শেষে আছে 6, তাহলে 6টা মিথিলিন আছে। এরপরে তুমি একটু চিন্তা করো, দেখো ডাই, ডাই কথাটা মানে কি? দুইটা। তাহলে এইখানে একটা হাত, এইখানে একটা হাত, দুইটা হাত। তারপরে কি অ্যামিন, এই NH2 কে আমরা বলি হচ্ছে অ্যামিন মূলক। NH2 কে আমরা কি বলি ভাই বলো তো? অ্যামিন মূলক বলি। তাহলে তুমি চিন্তা করে দেখো, আমরা যেটা বসাচ্ছি, এই জায়গায় একটা NH2 বসাচ্ছি, এই জায়গায় একটা NH2 বসাচ্ছি। তাহলে অ্যামিন মানে কি? NH2 কয়টা? ডাই, এই যে একটা, এই যে দুইটা ডাই, এই জন্য 2। তারপর আসতেছে কি? হেক্সা মিথিলিন, হেক্সা মানে কি? 6, এই যে 6। মিথিলিন মানে কি? CH2। তাহলে এই যৌগটাকে আমরা বলছি হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন। এখন কথা হচ্ছে ভাই, তাহলে এগুলো যদি সব মুছে দেই, ঠিক আছে, এগুলো যদি আমরা সব মুছে দেই, দিয়ে যদি আমরা একটু বিক্রিয়াটা দেখার চেষ্টা করি, যে ভাই বিক্রিয়াটা আসলে কি হচ্ছে সেইটা একটু বুঝাই দেন, ঠিক আছে? এইবার একটু ভালো করে বুঝি। তাহলে এরা বিক্রিয়া করবে, ঠিক আছে ভাইয়া,
কিচ্ছু মুখস্থ রাখবো না, আমি বলতেছি কিচ্ছু মুখস্থ রাখবো না, তাহলেই তুমি দেখতে পারবে যে এটা একদম ইজি, একদম ইজি। ঠিক আছে, দেখো আমি কিভাবে মনে রাখি। তো প্রথমে হচ্ছে টাইটেনিয়াম অক্সাইড প্রভাবক লাগবে, প্রভাবকটাকে টাইটেনিয়াম অক্সাইডকে লাগবে। তাহলে একটু ভালো করে শোনো ভাই, ভালো করে শোনো, তুমি প্রথম কাজ যেটা করবে সেটা হচ্ছে অ্যাসিডের, কার বলো তো, অ্যাসিডের, এই অ্যাসিড থেকে যাবে, অ্যাসিড থেকে যাবে দুইটা ওএইচ, দুইটা ওএইচ এখান থেকে বের করো। এই যে আমাদের একটা ওএইচ, এই যে একটা ওএইচ, একটা ওএইচ, এই দুইটা ওএইচ কে এখান থেকে বের করো। ঠিক আছে, তাহলে দুইটা ওএইচ কে তুমি বের করো। তাহলে এখন থাকবে কি, এই যে দেখো কার্বন, মাথার উপর অক্সিজেন, কোন অক্সিজেনটা, এইটা। ঠিক আছে, এবং দেখো কার্বনের হাত ফাঁকা হয়ে গেছে, কেন, আগে এই জায়গাটা কে ছিল, ওএইচ ছিল, সেই ওএইচটা কিন্তু এখন আর নাই, এই ওএইচটা এখন আর নাই, কার্বনের হাত ফাঁকা হয়ে গেছে। এবং তুমি চিন্তা করে দেখো, তাহলে আমরা কোন অংশটা লিখে ফেলেছি, আমরা যদি একটু ডট ডট দিয়ে বোঝার চেষ্টা করি, যে আমরা কিন্তু ভাই এখন এই অংশটা লিখে ফেলেছি। ঠিক আছে, এই অংশটা হচ্ছে কোনটা বলতো, এই অংশটা আমরা অলরেডি কি করেছি, লিখে ফেলেছি। এখন তাহলে চিন্তা করে দেখো, বাদ আছে কি CH2 4, তাহলে তুমি লেখো CH2 4, কোনো সমস্যা নেই, CH2 4 লেখো। এরপরে আবার তুমি চিন্তা করো, দেখো যেহেতু আমাদের কি ওএইচটা এখান থেকে চলে গেছে, ওএইচটা নাই, তাহলে এখানে কে থাকবে, সিওটা কিন্তু বাদ আছে, তাই না, সিওটা কিন্তু কি আছে বলতো ভাই, বাদ আছে। তাহলে আমরা বলতে পারি সিওটা যেহেতু বাদ আছে, দ্যাটস ওয়াই কার্বন এখানে কি আসলো বলতো, অক্সিজেন আসলো, তাই তো, কার্বন অক্সিজেন আসলো, এবং হাতটা কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, হাতটা কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। তাহলে বলো এখান থেকে আমাদের দুইটা ওএইচ আসছে, কি কি আসছে ভাই বলো তো, দুইটা ওএইচ আসছে। এখন যেটা হবে, এখন যেটা হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, কে বের হবে বা বলতো, একটা হাইড্রোজেন বের হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে। ঠিক আছে, দুইটা হাইড্রোজেনের থেকে একটা হাইড্রোজেন, এবং এখানকার একটা হাইড্রোজেন কিন্তু বের হবে, দুইটা হাইড্রোজেন বের হবে। তাহলে ওএইচ এর সঙ্গে একটা এইচ, ওএইচ এর সাথে একটা এইচ, তাহলে আমাদের কি হবে ভাই, দুইটা পানি তৈরি হবে। তুমি একটু দূরে লেখো দুইটা পানি, তুমি একটু দূরে লেখো দুইটা পানি। ঠিক আছে, আর সামনে একটা যোগ চিহ্ন দাও। তাহলে এখন চিন্তা করো, নাইট্রোজেনের হাত হচ্ছে তিনটা, নাইট্রোজেনের হাত কয়টা, তিনটা, এর মধ্যে একটা হাত ফাঁকা হয়ে গেছে, কেন, ওর যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা চলে গেছে। ও এখন কি করবে, এই পাশের কার্বনের সাথে একটা হাত যুক্ত করে দিবে, যে হাতে হাইড্রোজেনটা ছিল, এই যে যে হাইড্রোজেনটাকে ত্যাগ করছে, এটা যে হাতে ছিল সেটাকে এখন কি করছে ভাই বলতো, এই জায়গায় যুক্ত করে দিছে। এবং আরেক হাতে কিন্তু কোনো চেঞ্জ নাই, এই যে এই ভদ্রলোকরা যা আছে তাই, যা আছে তাই, যা আছে তাই, তাই লিখলাম। এবং এই পাশেও কি একই কাহিনী। ঠিক আছে ভাই, এই পাশেও কিন্তু একই কাহিনী। ঠিক আছে, এই যে নাইট্রোজেনটা, ওর দুই হাতে কি দুইটা হাইড্রোজেন ছিল, এখন তো আর হাইড্রোজেনটা নাই, আগে কি ছিল, হাইড্রোজেনটা ছিল, এখন কিন্তু আর হাইড্রোজেনটা নাই, এখন আর হাইড্রোজেনটা কি নাই। তাহলে আমরা যেটা বলতেছি, তাহলে আমরা যেটা বলতেছি ভাই, এই যে দেখো একটা বিশাল জিনিস তৈরি করছে, এইটাই হচ্ছে নাইলন 6:6, এইটাই হচ্ছে কি নাইলন 6:6। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই 6:6 কেন বলতেছি, তুমি একটু টোটাল কার্বনটা খেয়াল করে দেখো তো ভাই, এই জায়গায় ভিতরে কার্বন কয়টা, চারটা, ভিতরে চারটা কার্বন, আর পাশে কার্বন কয়টা, এই যে 5, এই যে 6, তাই তো, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে বলো 4 আর 2 টোটাল কার্বন কয়টা, 6টা কার্বন, দ্যাটস ওয়াই এখানে 6, একটা 6। আবার তুমি চিন্তা করে দেখো, এই জায়গায় কার্বন, এখানে সংখ্যাটা কত লিখছো, 6 লিখছো, তাহলে এই 6টা কার্বনকে বোঝাচ্ছে 6। তার মানে 6টা কার্বন কোথায় আছে, 6টা কার্বন আমাদের অ্যাডিপিক অ্যাসিডেও আছে, অ্যাডিপিক অ্যাসিডেও আছে। আবার 6টা কার্বন কোথায় আছে, 6টা কার্বন হচ্ছে মিথিলিনের ভিতরে, হেক্সা মিথিলিনে আছে, তাই তো, হেক্সা মিথিলিনেও কি 6টা কার্বন আছে, এই জন্য নামটা হচ্ছে নাইলন 6:6। এইবার ভাইয়া তুমি চিন্তা করে দেখো, দেখো আমরা যেটা বলছি সেটা হচ্ছে, ওর সামনে একটা এন বসায় দাও, যে ওর এন সংখ্যক পরম অণু, ওর এন সংখ্যক কি অণু, এই এন সংখ্যক অ্যাডিপিক অ্যাসিডের অণু, এন সংখ্যক অ্যাডিপিক অ্যাসিডের অণু, এবং
ওর সামনে একটা এন বসাই দাও। কেন ওর সামনে কেন এন বসাচ্ছি? কারণ ওরও কি এন সংখ্যক অণু, তাই তো, ওরও কি এন সংখ্যক অণু। তাহলে এই যে এন সংখ্যক অণু আর এন সংখ্যক অণু সব যখন একসাথে যুক্ত হচ্ছে, তখন এগুলো কাজ করছে এন সংখ্যক পরমাণু হিসেবে। কি হিসেবে কাজ করছে বা বলতো? এন সংখ্যক পরমাণু হিসেবে কাজ করছে, ঠিক আছে? এন সংখ্যক পরমাণু হিসেবে কাজ করছে। এবং এই পুরা বিশাল একটা জিনিস মিলে কিন্তু ভাই একটাই নাইলনের অণু তৈরি করছে। একটা নাইলন অণুর সংকেত হচ্ছে এত বড়, একটা নাইলন অণুর সংকেত হচ্ছে এই পুরা থার্ড ব্র্যাকেটের মধ্যে যা লিখেছি তাই। এখন কথা হচ্ছে, দেখবা বইয়ের মধ্যে একটু ভুল দেওয়া আছে, এখানে হবে ভাই 2NH2, ঠিক আছে? এখানে কি H2 হবে বলতো? 2NH2 হবে, ঠিক আছে? 2NH2 কেন হবে আমি একটু যদি বোঝানোর চেষ্টা করি। দেখো, এখান থেকে আসতেছে একটা OH, এখান থেকে আসতেছে কি একটা OH, তাই তো? তাহলে বলো দুইটা OH যদি দুইটা H এর সঙ্গে যোগ হয়, তাহলে কতগুলো পানি তৈরি করতেছে? দুইটা H2O, তাই না? দুইটা H2O তৈরি করতেছে। তাহলে তুমি চিন্তা করো, একটা অ্যাডিপিক অ্যাসিড, একটা অ্যাডিপিক অ্যাসিড, ওর থেকে আসে দুইটা OH। আর আমাদের একটা, হ্যাঁ, আর আমাদের একটা একটা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, ওর কাছ থেকে কি আসতেছে ভাই? ওর কাছ থেকে আসতেছে হচ্ছে দুইটা হাইড্রোজেন। কি আসতেছে? দুইটা হাইড্রোজেন আসতেছে। তাহলে আমরা বলতে পারি আমাদের টোটাল পানি কয়টা হচ্ছে ভাই? টোটাল পানি হচ্ছে 2n সংখ্যক পানি। কতগুলো পানি হচ্ছে বলতো? 2n সংখ্যক পানি এই জায়গায় তৈরি করছে। কতগুলো পানি তৈরি করছে? 2n সংখ্যক। কেন? যদি আমি একের জায়গায় বলি যে n, আর ওরও একের জায়গায় বলি n, তাহলে n আর n যোগ করলে কি হবে? 2n। n আর n যোগ করলে কি হবে? 2n হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে বলবো যে আমাদের এই জায়গায় 2n সংখ্যক পানি তৈরি হবে, 2n সংখ্যক পানি এই জায়গায় তৈরি হবে। আচ্ছা, তাহলে এইবার আসি, তাহলে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া কি হবে? যে ভাই মনোমার যুক্ত হয়ে, ঠিক আছে, একাধিক পদার্থের, এই কথাটা লিখতে হবে, একাধিক পদার্থের মনোমার যুক্ত হয়ে, মনোমার যুক্ত হয়ে যখন পলিমার তৈরি করবে, যখন পলিমার তৈরি করবে, একাধিক পদার্থের মনোমার যুক্ত হয়ে যখন পলিমার তৈরি করবে, ঠিক আছে, যখন কি করবে? পলিমার তৈরি করবে, তখন একাধিক পদার্থের মনোমার যুক্ত হয়ে যখন পলিমার তৈরি করবে, তখন কার্বন ডাই অক্সাইড অথবা অ্যামোনিয়া বা পানি এর ক্ষুদ্র অণুগুলো বের হয়ে যাবে। ক্ষুদ্র অণুগুলো কি হবে? ক্ষুদ্র অণুগুলো বের হয়ে যাবে। এই যে ক্ষুদ্র অণুগুলো বের হয়ে যাচ্ছে, এই বিক্রিয়াটাকে আমরা বলছি ঘনীভবন পলিমারকরণ, তাই না? ঘনীভবন পলিমারকরণ। আচ্ছা, ঘনীভবন মানে কি জানো? ছোট হয়ে আসা। ঘনীভবন মানে কি বলতো? ছোট হয়ে আসা, ঠিক আছে? ঘনীভবন মানে হচ্ছে ছোট হয়ে আসা, ঠিক আছে? বা ঠান্ডা হয়ে জমাট বাঁধা, এইরকম, মানে জমাট বেঁধে বড় হচ্ছে, ঠিক আছে? ছোট হয়ে আসে মানে হচ্ছে কি বলতো? ঠান্ডা হয়ে বড় হচ্ছে, ঠিক আছে? ঠান্ডা হয়ে বড় হচ্ছে। ঠান্ডা হয়ে কি হচ্ছে ভাইয়া বলতো? বড় হচ্ছে। এটাই হচ্ছে আমাদের ঘনীভবন পলিমারকরণ। ঘনীভবন পলিমারকরণ কি? ঠান্ডা হয়ে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা একটু আসি যে ভাইয়া নাইলনের বিক্রিয়ক সমূহে কার্বনের অনুপাত কত? অ্যান্সার হচ্ছে 6:6, ঠিক আছে? নাইলনের বিক্রিয়ক সমূহে কার্বনের অনুপাত কত? 6:6। এইবার উদ্দীপকের এম যৌগটি, এম কে, এই যে এম হচ্ছে এইটা, তাহলে সেটাকে CH3 কার্বন, দেখো একটা ব্রোমিন যখন যুক্ত হবে তখন কি হবে? একটা দ্বিবন্ধন ভেঙে যাবে। তাহলে কার্বন এখানে একটা ব্রোমিন, কার্বন হাইড্রোজেন এখানে একটা ব্রোমিন, তাই তো? এবং এদের মধ্যে কি এখনো কিন্তু দ্বিবন্ধন আছে। আবারও বলছি, যখন একটা ব্রোমিন যুক্ত হচ্ছে তখন কিন্তু ভাই একটা দ্বিবন্ধন ভাঙছে, ঠিক আছে? কি ভাঙছে বলতো? একটা দ্বিবন্ধন ভাঙছে। এবং যখন আরো দুইটা ব্রোমিন যুক্ত হবে তখন আরো একটা দ্বিবন্ধন ভাঙবে। অর্থাৎ CH3 CBr BR, এখানে হচ্ছে কি CBr BR, এইরকম একটা ব্যাপার হবে। এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে আমাদের N, আর এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে আমাদের
এম। তাহলে একটু বলো উদ্দীপকের এম, তাহলে এম কে এম হচ্ছে CH3 কার্বন ব্রোমিন দ্বিবন্ধন কার্বন হাইড্রোজেন ব্রোমিন। এই ভদ্রলোক সংযোজন বিক্রিয়া দেয়, হ্যাঁ একটু আগেই কি Br2 এর সাথে দিছে, তাই তো। প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়, এই অপশনটা আমি শিওর না, একটু দাঁড়াচ্ছি, আগে 3 নাম্বারটা চেক দেই। এন অপেক্ষা কম সক্রিয়, এন কে ছিল? এ ভাই এটা তো সম্ভবই না, এন অপেক্ষা কেমনে কম সক্রিয় হয়? ঠিক আছে, একটু কমন সেন্স কাজে লাগাও, তুমি তোমার কমন সেন্স কাজে লাগাও তো ভাই। কিরকম কমন সেন্স? এইখানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, তার মানে এটা কি, এটা হচ্ছে অনেকটা অ্যালকেনের মতো, তাই না? অ্যালকেনের মতো। আর এই জায়গাটায় কি অবস্থা ভাই, এই জায়গাটায় হচ্ছে কার্বন কার্বন কি বন্ধন, দ্বিবন্ধন। তার মানে এই এন অপেক্ষা কম সক্রিয় এম, এই কথাটা একটা রাবিশ ফালতু কথা। তার মানে 2 নাম্বারটা ঠিক হবেই। এই জন্য অ্যান্সারটা কি, 1 ও 2। ঠিক আছে, 3 নাম্বারটা হওয়ার কোনো চান্স এই জায়গায় নাই। এইবার আমরা যদি আসি, বলছে কি ওয়াই একটা পলিমার, ওকে ভালো কথা। ওয়াই একটা পলিমার, কি কি পলিমার আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যে ওয়াই হচ্ছে আমাদের এই একটা পলিমার, ঠিক আছে। এর নাম কি, পলিপ্রোপিন, তাই তো, পলিপ্রোপিন। ঠিক আছে, আমরা জানি আজকে তো দেখলাম কি, CH2, তারপরে কি দ্বিবন্ধন CH CH3, এর নাম কি প্রোপিন, তাই তো। এই প্রোপিন থেকে কি তৈরি হচ্ছে, আমাদের পলিপ্রোপিনটা তৈরি হচ্ছে, তাই তো। সো অবভিয়াসলি প্রোপিন থেকে তৈরি, ঠিক আছে। ঘনীভবন পলিমার পড়ান না, এখানে কি পানি কার্বন ডাইঅক্সাইড কেউ বের হইছে? কেউ তো বের হয়নি ভাই। সো এটা তো অবশ্যই অ্যান্সার হওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপর বলছে পলিথিনের যে শক্ত ও হালকা, হ্যাঁ ঠিক আছে, এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, পলিথিনের থেকে শক্ত ও হালকা কে, পলিপ্রোপিন। এই কারণে অ্যান্সার কি হবে, 1 এবং 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 1 আর 3 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। ওকে, এইবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি পিভিসি এর মনোমার কোনটি, তাহলে একটু আগেই বললাম CH2 দ্বিবন্ধন CHCl, এই ভিনাইল ক্লোরাইড, তাই না, আমরা বাংলায় লিখি ভিনাইল ক্লোরাইড, ইংলিশে কি ভিসি। এই ভিনাইল ক্লোরাইডের সংকেতটা তাহলে আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে, কোনটা, এই যে C নাম্বারটা, CH2 দ্বিবন্ধন CHCl। এ একটা হাইড্রোকার্বন যার সংকেত হচ্ছে CnH2n+1 CH দ্বিবন্ধন CH2। ওকে ভালো কথা, n যদি 2 হয় তার মানে C2H5 CH দ্বিবন্ধন CH2। বলছে এই যৌগটার নাম কি। তাহলে দেখো ভাই তুমি একটু কমন সেন্স কাজে লাগাও, এই যৌগটাকে কিন্তু চাইলে আমরা লিখতে পারি CH3 CH2, তারপরে হচ্ছে কার্বন হাইড্রোজেন CH2। তাহলে কয়টা কার্বন, 1 2 3 4, তাই না। এবং দেখো 1 নাম্বার কার্বনেই কি আছে, দ্বিবন্ধন আছে, 1 নাম্বার কার্বনেই দ্বিবন্ধন আছে। সো এই জন্য এটার নাম কি হবে, 1 বিউটিন, তাই না, এই যৌগটার নাম হচ্ছে 1 বিউটিন। এখন বলছে উদ্দীপক থেকে প্রস্তুত করা সম্ভব অ্যালকেন, হ্যাঁ অ্যালকেন করা সম্ভব, এর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া দিলে কি হবে, অ্যালকেন তৈরি হয়ে বসে থাকবে, তাই তো, সমস্যা নেই। আবার বলছে অ্যালকোহল, হ্যাঁ অ্যালকোহলও তো তৈরি করা সম্ভব। এই যে ভদ্রলোক আছে না, এই ভদ্রলোকের সাথে তুমি কি যোগ করবে, এই ভদ্রলোকের সাথে তুমি পানি যোগ করবে, তাহলেই তুমি কি পাবে, অ্যালকোহল পেয়ে যাবে। সো অবভিয়াসলি এইটাও সম্ভব, যেটা সম্ভব না সেটা হচ্ছে নাইলন, কারণ ও অ্যাডিপিক অ্যাসিডও না, ও হচ্ছে কি আমার হেক্সামিথিলিন ডাইঅ্যামিনও না। সো অবভিয়াসলি অ্যান্সার হবে কি 2 and 3, এটা 1 নাম্বার হবে না। এইবার যদি আসি, যে ভাইয়া কি বলছে, 3 কার্বন বিশিষ্ট এক্স একটি অ্যালকাইন শ্রেণীর সদস্য, তাহলে CH3 কার্বন ত্রিবন্ধন CH, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি এক্স, যা প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে, ওই যে তোমাদের একটা স্পেশাল বিক্রিয়া শিখিয়েছিলাম, প্যালাডিয়াম আর কে বেরিয়াম সালফেট। তাহলে কি হয়, আমি বলেছিলাম যে বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক বিষ, ওর কাজ কি, ওর কাজ হচ্ছে শুধুমাত্র ত্রিবন্ধনটা ভেঙে ফেলা, কিন্তু দ্বিবন্ধনে কিন্তু ও কিচ্ছু করতে পারবে না, তাই না। ও কিন্তু দ্বিবন্ধনে কিচ্ছু করতে পারবে না। একটা হাইড্রোজেন কি করছে, একটা হাইড্রোজেন এখানে চলে যাচ্ছে, আর একটা হাইড্রোজেন তার পাশের কার্বনে চলে যাচ্ছে। এখন আমাকে বলছে কি, এখন আমাকে বলছে যে এই যৌগটা হচ্ছে ওয়াই, এই যৌগটাকে, এই যৌগটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই প্লাস্টিক রশি তৈরির মনোমার, হ্যাঁ ঠিক আছে, ভালো করে খেয়াল করো, ওর নাম কি, ওর নাম হচ্ছে প্রোপিন। প্রোপিন থেকে কি আমরা কি পাই, প্রোপিন থেকে আমরা কি পাই, পলিপ্রোপিন পাই। পলিপ্রোপিন কি করে, প্লাস্টিকের রশি তৈরিতে সাহায্য করে।
সংযোজন বিক্রিয়া দেয়। দ্বিবন্ধন আছে মানেই কি করবে, সংযোজন বিক্রিয়া দিবে। একটি দুর্বল বন্ধন বিশিষ্ট যৌগ, এই পাই বন্ধন সারা জীবন কি দুর্বল, তাই তো? তাহলে 1 2 3 তিনটেই হচ্ছে কি এই জায়গায় কারেক্ট অ্যান্সার, তিনটেই কি এখানে কারেক্ট অ্যান্সার। এবার যদি আমরা একটু রিটেনে আসি, তাহলে n = 3, তার মানে C3H7OH, তাই তো? ওর সঙ্গে হচ্ছে সালফিউরিক অ্যাসিড যোগ করছি আমরা, A আর H2O পাচ্ছি। তাহলে এটাকে ভাই, এই দেখো সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে পানি বের করে নেয়া, তাই তো? পানি বের করে নেয়া, এটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের কাজ। এখন তুমি চিন্তা করে দেখো, CH3, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন, সি হাইড্রোজেন হাইড্রোজেন, OH, এখান থেকে যখন আমরা পানি বের করে নিচ্ছি, তখন পানিটা কিভাবে বের করে নিচ্ছি? এই যে আমি বলছিলাম, যে কার্বন থেকে OH আসে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন আসে, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন পানি তৈরি করলো, এদের মধ্যে কি হবে, একটা দ্বিবন্ধন তৈরি হবে, তাই তো? এদের মধ্যে কি একটা দ্বিবন্ধন তৈরি হয়ে যাবে। তার মানে ওকে, ও হচ্ছে প্রোপিন, ওকে ও হচ্ছে প্রোপিন। তাহলে উদ্দীপকের এ যৌগ দ্বারা পলিমার তৈরি সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, তাই না? পলিমার তৈরি কি অবশ্যই সম্ভব, অবশ্যই এই যৌগ দ্বারা কি পলিমার তৈরি সম্ভব। সেটা কি? এই যে আমাদের CH3, তারপর হচ্ছে কি CH, আর এখানে হচ্ছে দ্বিবন্ধন CH2, এটাকে আমরা যদি কি নেই, এন সংখ্যক নেই, তাই না? এটাকে যদি এন সংখ্যক নেই, তাহলে আমাদের কি প্রভাবক দিতে হবে? একটু আগেই যে পড়ে আসছিলাম, যে আমাদের অবশ্যই অবশ্যই এই জায়গায় যেটা দিতে হবে সেটা হচ্ছে টাইটেনিয়াম ক্লোরাইড, TiCl4, একে প্রভাবক দিতে হবে। 140 ATM বায়ুচাপ এবং তাপমাত্রাটা কত, 120°C। তাহলে কি হবে ভাই, আমি বলেছিলাম বারবার, এই দ্বিবন্ধনটা আমাদের ভেঙে যাবে। তাহলে দ্বিবন্ধন যদি ভাঙে কি হবে ভাই, CH3, ঠিক আছে, তারপর হচ্ছে কার্বন হাইড্রোজেন এর হাত ফাঁকা, এখানে কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন হাত ফাঁকা, আবার CH3, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন হাত ফাঁকা, CH3, কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন হাত ফাঁকা। এরা কি করবে ভাই, এখন যুক্ত হবে, তাই না? এরা কি হবে, এই যে একসাথে যুক্ত হবে, একসাথে কি হবে, যুক্ত হবে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের কার্বন হাইড্রোজেন কার্বন CH3, এখানে হচ্ছে কি আমাদের এইভাবে হচ্ছে যৌগটা যুক্ত হয়ে হয়ে কি তৈরি করবে বলতো, পলিপ্রোপিন তৈরি করবে, তাই তো? কি তৈরি করবে, পলিপ্রোপিন তৈরি করবে। আচ্ছা, এইটাই ছিল হচ্ছে আমাদের আজকে লাস্ট পলিমারকরণের স্লাইড। আশা করি আমরা পুরো টপিকটা খুব সুন্দর করে বুঝতে পেরেছি, এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই চ্যাপ্টার 11টা যাতে আমরা খুব ভালো করে পড়ি, কারণ এখান থেকে বোর্ডে প্রতি বছর একটা দুইটা করে সৃজনশীল মাস্ট আসেই আসে, ঠিক আছে? সো এইটা প্লিজ স্কিপ করার কোনো চেষ্টা করো না। আর আমি সামির ভাইয়া তোমাদেরকে হচ্ছে আমি যতটুকু জানি, আমার কাছে যে ধারণাগুলো ছিল সেগুলো সব দিয়ে তোমাদেরকে চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করেছি, তোমাদের সঙ্গে যাতে আমাদের সম্পর্কটা আরো গাঢ় হয়, আরো সুন্দর হয়, সেই উদ্যোগেই হচ্ছে আমাদের এই মাস্টার ক্লাসটা। তো আমরা চেষ্টা করেছি যে যত ধরনের টপিক আছে সবগুলো ডিসকাস করে যাতে আমরা একটা ভালো ফিনিশিং তোমাদেরকে দিতে পারি, তোমাদের পরীক্ষাটা যাতে ভালো হয়, তোমাদের HSC লাইফ যাতে সুন্দর হয়, এবং তোমরা যাতে ভবিষ্যতে ঢাকা ভার্সিটি, বুয়েট, মেডিকেল সহ সমস্ত জায়গায় ভালো করতে পারো, সেই উদ্দেশ্যে হচ্ছে আমাদের এই মাস্টার ক্লাসগুলো সাজানো। একটা কথাই পরিশেষে বলতে হয় যে আমরা মানুষ, মানুষ মাত্রই কি ভুল ত্রুটি তো থাকবে, তাই না? মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকবে, তাই তো? ম্যান ইজ মর্টাল, আমাদের এক স্যার বলতো যে ম্যান ইজ মর্টাল মানে হচ্ছে মানুষ ভুল ত্রুটি আছে, তাই তো? কারণ কথাটা হইতো কি, টু ইরোর ইন হিউম্যান, তাই না? এটা না বলে সে বলতো ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ঠেকা পেঁচা আছে। তো এই সামান্য রসিকতা দিয়ে হচ্ছে আজকে ক্লাসটা শেষ করছি। আমাদের ভুল ত্রুটিগুলো খুব সুন্দর দৃষ্টিতে দেখবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবে।